সুর, আমার সুর, আমাকে ছেড়ে আর যাস না কলিজা। তুই ফিরে এসেছিস, আমরা দূরে কোথাও চলে যাব, কেমন? তোকে আর কষ্ট পেতে দিব না। মিসবাহ হাত ছাড়িয়ে সরে আসে সুরার থেকে। সুরা অসহায় দৃষ্টিতে তাকায়। পিনপত নীরবতা, কারো মুখে কোনো শব্দ নেই, সবকিছু নিস্তব্ধতায় ঘেরা। সুরা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা আগন্তুক ব্যক্তিটিকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়। নিজের জামা কাপড় ঝাড়তে শুরু করে। দেখে মনে হবে ওর গায়ে কেউ ময়লা লাগিয়ে দিয়েছে। সুরা এলোমেলো হয়ে ওঠে। প্রিয়া আগলে নেয় সুরাকে, বলে, সুর, কি হয়েছে? এমন করছিস কেন? তুই বুঝতে পারছিস না পিউ, আমার সারা শরীরে ময়লা লেগে আছে। ওই লোকটা আমায় ক্যারোট শুয়েছে। ইস, ছি, দুর্গন্ধ বের হচ্ছে আমার শরীর থেকে। পিয়াস এক দৃষ্টে তাকিয়ে আছে সুরার দিকে। এখানে দাঁড়িয়ে থাকা রমণীটি কি তার সুরা? না, তার সুরা তো তাকে ভালোবাসে। তাহলে এই রমণীকে এত অপরিচিত লাগছে কেন তার কাছে? পিয়াস কিছু বলার জন্য উদ্যত হতেই সুরা লুটিয়ে পড়ে মেঝেতে। সবাই ছুটে আসে সুরার কাছে। নিহারিকা শিকদার মেয়ের অবস্থা দেখে ডুকরে কেটে ওঠে। পিয়াস সুরার দিকে এগিয়ে গেলে নুহাস পিয়াসের চোয়াল বরাবর ঘুষি মেরে দেয়। চেঁচিয়ে বলে, দূরে যা তুই। আমার পুতুলের ওপর তোর ছায়া পড়লেও আমি তোকে খুন করে ফেলবো, জানোরের বাচ্চা। নুহাস করে তুলে নেয় সুরাকে। বেরিয়ে যায় বিয়ে বাড়ি থেকে। প্রিয়া ফুপিয়ে উঠল। ঋতু গিয়ে জড়িয়ে ধরে তাকে। এত কিছু মিসবাহ দূরে দাঁড়িয়ে থেকে দেখে। সে আসে না তার সুরজানের কাছে। অনুভূতি শূন্য সে। তাকে দেখলে যে কেউ বলবে পাষাণ পুরুষ সে। প্রেয়সী লুটিয়ে পড়ে রইল মাটিতে, কিন্তু পাষাণ পুরুষ কাছে গিয়ে আগলে নিল না। এতটাই কি পাষাণ সে? কঠোর লৌহ মানব। রায়হান তাকায় মিসবার দিকে। এত কিছুর পরেও কি হবে এতটা শান্ত এই কঠিন মানবটা? নাকি ভেতরে বয়ে চলা তাণ্ডব সামলাতে হিমশিম খাচ্ছে সে? রায়হান মিসবার হাত ধরে বেরিয়ে যায়। মিসবা বাধ্য বাচ্চার মতো যায় রায়হানের পিছু পিছু। পিয়াস মেঝেতে বসে পড়ে। আবারও হারিয়ে ফেলল সে সুরাকে। বুকের অসহনীয় ব্যথা বিষিয়ে তুলছে তনুমন। পিয়াস অস্ফুট স্বরে বলে, আমার সুর। শিকদার বাড়ির সকলের মুখে আজ নেই কোনো হাসি, নেই কোনো প্রাণের উচ্ছ্বাস। অনুভূতিহীন প্রত্যেকে নীরবতা পালন করে চলছে প্রায় 15-20 মিনিট। শিকদার বাড়িতে আজ যেন প্রাণ নেই। সবাই একদৃষ্টে চেয়ে আছে মেঝেতে এলোমেলো হয়ে বসে থাকা সুরার দিকে। গাড়িতে সুরার জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফেরার পর তার কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসেনি একটা শব্দ। গাড়ি সদর দরজা দিয়ে বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলে সুরা কোনো দিকে না তাকিয়ে নেমে পড়ে গাড়ি থেকে। বসার ঘরে এসে সোফায় না বসে মেঝেতে পা গুটিয়ে বসে সে। তখন থেকে 15-20 মিনিট পার হয়েছে, কিন্তু সুরার কোনো নড়চড় নেই। দেখে মনে হবে জীবন্ত লাশ সে। নুহাস তাকালো উপরের দিকে। মনের ভেতর থেকে যেন কেউ বলে উঠল তার জীবন্ত পুতুল লাশ। বুকের ভেতর কেঁপে উঠল নুহাসের। নিহারিকা শিকদার মেয়ের কাছে এগিয়ে গেলেন। পাশে বসতে উদ্যত হলে সুরা শান্ত স্বরে বলে, আমার থেকে দূরে যাও আম্মাজান। নিহারিকা শিকদার সুরার পাশে বসে মেয়েকে বুকে আগলে নিলেন। ভেজা কণ্ঠে বলেন, ও মা, এমন বলে না মা, তুমি আমার বুকের মানিক, আমাকে দূরে যেতে বলো না আম্মা। সুরা নিজেকে ছাড়িয়ে নেয় নিহারিকা শিকদারের থেকে। একটু দূরে সরে শান্ত স্বরে বলে, আমি তোমাকে দূরে যেতে বলেছি আম্মাজান। দেখছো না আমার সারা শরীরে কাদা লেগে আছে? এত ময়লা, ময়লা পচে দুর্গন্ধ বের হচ্ছে। যাও যাও যাও, দূরে যাও। নিহারিকা শিকদার ডুকরে ওঠে। কিছু বলতে চাইলে সুরা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে নিজের মায়ের দিকে। মন্থা শিকদার এগিয়ে গিয়ে নিহারিকা শিকদারকে নিয়ে আসেন সুরার কাছে থেকে। সোফায় বসিয়ে বড় বোনের মতো বুকে আগলে নেয় তাকে। নিহারিকা শিকদার বিলাপ করে কাঁদছেন। নীরবে চোখের পানি ছেড়ে দেয় মুন্থা শিকদার। রায়হান সুরার দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ে কি এখন নিজের মধ্যে আছে? থাকলে কি নিজের মায়ের সাথে এমন আচরণ করতে পারতো? কখনোই না। যে মেয়ে পরিবার ছাড়া কিছু বোঝে না, সেই মেয়ে এমন আচরণ করতেই পারে না। বড্ড অন্যরকম লাগছে সুরাকে। রায়হান সুরার থেকে দৃষ্টি সরিয়ে তাকায় পাশে বসা মিসবার দিকে। সে এক দৃষ্টে চেয়ে আছে সুরার দিকে। দুজনই এখন শান্ত। এত শান্ত পরিবেশ কি ঝড়ের পূর্বাভাস না? জানা নেই রায়হানের। লহমায় সুরা শব্দ করে হেসে ওঠে। সবাই বিস্ময়কর দৃষ্টিতে দেখে সুরাকে। সুরা কিছুক্ষণ একা একা বিড় করে চেঁচিয়ে বিদ্রুপের স্বরে বলে ওঠে, জমিদার কন্যার ডিভোর্সি। আবারও শব্দ করে হাসে সে। মুখ তুলে তাকায় মিসবার দিকে। চোখে হাসে সুরা। যে রমণীর চোখের গভীরে হারিয়ে যায় মিসবা, আজ সেই রমণীর চোখে জোড়া নিষ্প্রাণ। এই চোখ নিষ্প্রাণ কেন আজ? সুরা মুচকি হেসে নিষ্প্রাণ কণ্ঠে বলে, ও ডাক্তার, দেখুন না কত ময়লা আমার শরীরে, পচন ধরেছে।
দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। আমাকে ঘৃণা হচ্ছে আপনার, তাই না? আমি জানি ঘৃণা হচ্ছে, আপনারও ঘৃণা হচ্ছে নিজেকে। আমি কি মরে যাব ডাক্তার? ডুকরে কেঁদে উঠল নিহারিকা শিকদার। মেয়ের কষ্ট সহ্য হারা তার। মুন্থা শিকদার, দিয়া, মীরা, মেহেরও নীরবে অশ্রু ফেলে। মেহের ফুপিয়ে উঠে বলে, সুরা আপু, এসব কেন বলছো তুমি? তুমি কষ্ট পেও না আপু, আমি তোমাকে খুব ভালোবাসি আপু। মেহেরের কথা শুনে সুরাত ছলছল চোখে তাকায় মেহেরের দিকে। পরক্ষণেই মোজাম্মেল শিকদারের উদ্দেশ্যে শান্ত স্বরে বলে, দাদাজান, আপনি চাইলে আমি চলে যাব এখান থেকে। আমার জন্য আপনার অনেক অসম্মান হয়েছে আজ, আমায় মাফ করবেন। সুরা শান্ত স্বরে বলা কথায় মেজবার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। বিষ ব্যথায় নীল হয়ে ওঠে শরীরের শিরা উপশিরা। ভেতরের এই দহনে দগ্ধ হতে হতে নিঃশেষ হয়ে যাচ্ছে সে। শান্ত চোখে তাকিয়ে থাকে নিষ্ঠুর রমণীর দিকে। মোজাম্মেল শিকদার বলেন, বড়গিন্নি, আমার কাছে এসে বসো, আমাকে সব খুলে বলো। দাদাজান সব ঠিক করে দিবে, বিশ্বাস রাখো। সুরা আবারও হেসে ওঠে। বুকের অসহনীয় যন্ত্রণা আড়াল করতেই কি এই হাসির পশটা সাজিয়ে বসেছে এই রমণী? জানা নেই কারণ। সুরা কণ্ঠে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, আমার সারা অঙ্গ কলঙ্কে ঢেকে আছে, কাদায় মাখামাখি। মুখে দেখো কালি লেগে আছে, ছি ছি ছি, দুর্গন্ধ। সুরা বিড়বিড় করে মুখে হাত ঘষে। একটা কথাই আওড়ায়, কালি লেগে আছে। হয়তো মুখের কালি হাত দিয়ে তোলার আপ্রাণ চেষ্টা তার। নিহারিকা শিকদার আহাজারি করছেন। মিজানুর শিকদার আর পারেন না মেয়ের হাহাকার সহ্য করতে। ডুকরে ওঠেন তিনি। মোজাম্মেল শিকদার পায়ের কাছে বসে তার হাঁটুতে মাথা রেখে ভেজা কণ্ঠে বলেন, আব্বাজান, আমার মেয়েটাকে বাঁচান। আমি বাবা হয়ে পারিনি আমার মেয়েকে কষ্ট সহ্য করতে। আমাকে ক্ষমা করে দিন। আমার পাপের শাস্তি কি আমার মেয়ে পাচ্ছে? আমার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে আব্বাজান। এতক্ষণ ধরে রাখা অশ্রু মোজাম্মেল শিকদার আর ধরে রাখতে পারেন না। সন্তানের কোনো কষ্ট বাবা মা সহ্য করতে পারেন না। মোজাম্মেল শিকদার অতি আদরের ছোট ছেলের মাথায় হাত রাখেন। শিকদার বাড়ির প্রত্যেকের আজ মন কাঁদছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পঞ্চপাণ্ডবের 4 জনের আজ বেহাল দশা। একে অপরে সামান্য কষ্ট যাদের সহ্য হয় না, তারা কি করে পারবে প্রাণপ্রিয় বান্ধবীর হৃদয় নিংড়ানো হাহাকার সহ্য করতে? প্রত্যেকের কঠোর ব্যক্তিত্ব আজ ভেঙে চুরমার হয়ে গেছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাহলে শিকদার বাড়ির প্রত্যেক পুরুষের চোখ আজ অশ্রুসিক্ত কেন? অনিল বুঝি আজ ভারী হয়ে উঠছে। এত কিছুর মধ্যেও শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব ধরে রেখেছে এক কঠোর মানব। শান্ত অবিচল চোখে তাকিয়ে আছে তার প্রাণভোমরার দিকে। ব্যক্তিত্বের বাইরে কিছু করতে সে নারাজ। ভেতরে উচাটন মন বোঝাতে চায় না সে। মাহমুদ শিকদার ভাইয়ের পাশে মেঝেতে বসে কাঁধে হাত রাখেন। ডুকরে উঠেন মিজানুর শিকদার। মোজাম্মেল শিকদার ভেজা কণ্ঠে বলেন, মিজানুর, আমার এতটুকু বড়গিন্নির বিয়ে কেন দিয়েছিলে? তোমার কাছে কি বোঝা হয়ে গিয়েছিল সে? সব খুলে বলো আমাদের। সুরা দাদাজানের কথা শুনে শব্দ করে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মেহের মীরাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। সুরাকে দেখে তার ভয় করছে। হাসি থামে, সবার দিকে তাকায় সুরা। সবার কৌতূহলী দৃষ্টি তার দিকেই। দেখে মুচকি হাসে সে। মিজবার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, বিষাদের সাগরে আব্বাজান ডুবিয়ে দেয়নি, আমি নিজে সেই সাগরে ডুবেছি। বিষাদের সাগরে ডুবে পচন ধরেছে শরীরে। বিয়ে নামক বিষাদ বিষ আমি নিজে পান করেছি। আবারও হেসে উঠল সুরা। সবার দৃষ্টি বিস্ময়কর। এই কথার রহস্য কি? লহমায় ফুপিয়ে উঠে রমণী। 5 বছর পূর্বে হেমন্তের শেষ ভাগ। শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্ত বুঝি বিদায় নেওয়ার পায়তারা করছে। ঠান্ডা ঠান্ডা অনিলে শীতল হয়ে ওঠে তনুমন। লোমকূপ দাঁড়িয়ে যায়। স্নিগ্ধ সকাল। হেমন্তকালে শিশির ভেজা শিউলি ঝড়ে ঠাঁই নিয়েছে মাটিতে। এই ফুল যে রাতে ফুটে সকালে ঝরে যায়। বড্ড বেশি লজ্জাবতী শিউলি ফুল। শিশির ভেজা শিউলি দেখতে অসম্ভব সুন্দর। খালি পায়ে এক কিশোরী শিশির ভেজা শিউলি কুড়িয়ে নিচ্ছে। শিশির ভেজা শিউলি পায়ে স্পর্শ করতেই খিলখিলিয়ে হেসে ওঠে কিশোরী। শিউলি ফুলগুলো কুড়িয়ে সিঁড়ি বেয়ে দিঘির শেষ সিঁড়িতে বসে সে। কুড়িয়ে রাখা ফুলগুলো ভাসিয়ে দেয় দিঘির জলে। হাসি ফুটে ওঠে কিশোরীর ঠোঁটের কোণে। হন্তদন্ত হয়ে সুরার কাছে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে প্রিয়া। ব্যস্ত কণ্ঠে বলে, সুর, তুই এখানে? আর আমি তোকে পুরো গ্রাম খুঁজে মরছি। আমার আগে বোঝা উচিত ছিল তোকে সকাল সকাল এখানেই পাওয়া যাবে। কেন, কি হয়েছে? প্রিয়ার মন খারাপ করে বলে, এ কি, তুই ভুলে গেছিস? আজ যে কান্না দিবস।
পাগল হয়েছিস? আজ কান্না দিবস হতে যাবে কেন? আর কান্না দিবস আজ প্রথম শুনলাম। প্রিয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, আজ আমাদের রেজাল্ট দিবে সুর, আমার খুব কান্না পাচ্ছে, তাই কান্না দিবস আজ। তুই দেখিস ভাইজান আমার রেজাল্ট দেখে আমার পিঠে চেলাকাত ভাঙবে। সুরা দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে নিজে তো চিন্তায় মরবে, সাথে তাকে নিয়েও মরবে। পুতুল, এই পুতুল, কোথায় তুই? তোর রেজাল্ট দিয়েছে? জলদি আয়। নুহাসের কথায় ঘর থেকে ছুটে বেরিয়ে আসে সুরা। বুকের ভেতর ঠিপ ঠিপ করছে তার, ভয়ে প্রাণ ওষ্ঠাগত। রান্নাঘর থেকে নিহারিকা শিকদার আর মীরা বেরিয়ে আসে। মিজানুর শিকদার তখন সোফায় বসে টিভি দেখছিলেন। টিভিতে দেখাচ্ছে আজ এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা ইতিপূর্বেই করা হয়েছে। মেয়ের প্রতি তার অগাধ বিশ্বাস, তার মেয়ে রেজাল্ট খারাপ করবে না। সুরাকে কাছে ডাকলেন তিনি। সুরা বাবার কাছে পাশে গিয়ে বসে বাবার বুকে মাথা রাখে। মিজানুর শিকদার মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে মুচকি হাসেন, মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মাজান, চিন্তা করছেন কেন? এটা মনে রাখবেন, জীবনে চলার পথে সবসময় সফলতা আসবে না। আপনি যদি অসফল না হন তাহলে কিন্তু সফলতার গল্প কখনোই হবে না। আমার খুব টেনশন হচ্ছে আব্বাজান, রেজাল্ট ভালো না হলে যে আমি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবো না। নিহারিকা শিকদার কঠোর স্বরে বলেন, ওটা আগে ভাবা উচিত ছিল, এখন ভেবে কি হবে? সারাদিন যে হই হই রই রই করে ঘুরে বেড়ানো হয়, তখন এসব মনে থাকে না। সুরা কাঁদো কাঁদো মুখ করে ঠোঁট উল্টে বলে, ও আব্বাজান। আহ নিহা, আমার আম্মাজানকে আর চিন্তায় ফেলো না তো। আম্মাজানের চোখের পানি আমি কিন্তু সহ্য করতে পারি না। তোমার লাই পেয়ে পেয়ে ছেলে মেয়ে দুইটা এমন হয়েছে, দুইটাই হাড় জ্বালানো বদমাইশ হয়েছে। শুধু আমার মন মতো আমার মেয়েরা। নুহাস চোখ ছোট ছোট করে বলে, যা বাবা, আমি আবার কি করলাম আম্মা? তুই চুপ থাক। নুহাস তপ্ত শ্বাস ফেলে। তার মাকে বোঝা তার কর্ম না। নুহাস পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ স্ক্রল করে, তারপর মুখ ভার করে টি টেবিলে ফোনটা রেখে সোফায় গায়ে লে দেয়। তার দিকে যে কৌতূহলী চোখে সবাই তাকিয়ে আছে সেদিকে তার খেয়াল নেই। শান্ত স্বরে বলে, পুতুল, কি চাই তোর? সবাই ভ্রু কুচকায়। লহমায় চেঁচিয়ে উঠে সুরা এক লাফে ভাইয়ের পাশে বসে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া সত্যি এ প্লাস পেয়েছে? আমার বিশ্বাস হচ্ছে না। তোকে বলেছিলাম এ প্লাস পেলে তুই যা চাইবি তোকে তাই দিব, কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য তোকে কি দেই বলতো পুতুল? সবার মুখে হাসি ফুটে ওঠে সুরার রেজাল্ট শুনে। মীরা দৌড়ে যায় রান্নাঘরে। নিহারিকা শিকদার মেয়ের কাছে এসে কপালে স্নেহের পরশ এঁকে দেয়। মিজানুর শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করেন। তার বিশ্বাস দেখেছে তার মেয়ে, গর্বে মুখটা ভরে যায় তার। মীরা ছুটে এসে সুরাকে মিষ্টি খাওয়াতে গেলে কাপড়ে পা বেঁধে পড়তে নিলে সুরা চেঁচিয়ে ওঠে। নুহাস দ্রুত ধরে ফেলে মীরাকে। মেয়েটা 4 মাসের গর্ভবতী। সুরা মীরাকে বসে ব্যস্ত কণ্ঠে বলে, ভাবিজান, তুমি কেন মিষ্টি আনতে গেছো? এক্ষুনি কি হতো বলো তো? আমার কুচুপু এক্ষুনি তো ব্যথা পেত। একটু থেমে মীরার পেটে হাত দিয়ে বলে, কুচুপু ব্যথা পেয়েছিস সোনা? তোর মা পচা। তুই একবার আমার কাছে আয়, আমরা দুজনে একসাথে থাকবো। তোর মাকে নিব না আমাদের সাথে। মীরার পেটে আলগা করে মাথা রাখে সুরা। হয়তো বাচ্চার বলা কথাগুলো শোনার চেষ্টা করছে সে, কিন্তু সেটা কি সম্ভব? আজ নতুন না, প্রতিদিন তার আর নুহাসের বাচ্চার সাথে কথা বলাটা চাই। আর এই দুই পাগল ভাই বোনের মাঝে ফেসে গেছে মীরা। সুরার কাণ্ডে শ্বশুর শাশুড়ির সামনে লজ্জা পেল মেয়েটি। নুহাস মিটিমিটি হাসে বোনের কর্মকাণ্ডে। মীরার বেবি হবে শুনে সুরা পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিল। অবশ্য টাকাটা নুহাসের পকেট থেকেই গেছে। মিজানুর শিকদার আর নিহারিকা শিকদার মেয়ের কাণ্ড দেখে মুচকে হেসে জায়গা ত্যাগ করে। মীরাকে আর লজ্জায় না ফেলায় ভালো। এই মেয়ের সবে তো শুরু হয়েছে। সুরা মীরার পেটে হাত বুলিয়ে বলে, কুচুপু সোনা, জানিস তো তোর ফুপি কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমার মন ভালো নেই, তোকে মিষ্টি খাওয়াতে পারলাম না। তুইও মন খারাপ করিস না সোনা, তোর হয়ে আমি না হয় 2টো মিষ্টি বেশি খেয়ে নিব, কেমন? নুহাস আর মীরা সুরার কথায় হেসে ওঠে। সুরা পাত্তাই দেয় না। তার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কচুপোর সাথে বকবক করা, আর সে এই কাজটাই মন দিয়ে করে। তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সুরা। গ্রামের চেয়ারম্যান পল্লব তালুকদারের বেশ নামডাক। এক কথার মানুষ তিনি। নিজের কাজের দ্বারা সম্মান নামডাক অর্জন করেছেন তিনি। গ্রামের সবচেয়ে বড় বাড়িটা তাদের।
পল্লব তালুকদারের 2 ছেলে মেয়ে, পিয়াস আর প্রিয়া, আর তার ছোট ভাই পলাশ তালুকদারের 2 ছেলে মেয়ে, অন্তু আর অনন্যা। পলাশ তালুকদার আর তার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় বছরখানেক আগে। এই বাড়িতে সুরার সবচেয়ে প্রিয় মানুষ হলো প্রিয় বান্ধবী প্রিয়া। ভারী মিষ্টি মেয়ে সে। সুরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে। তার রেজাল্ট ভালো হয়, নুহাস পুরো গ্রামের মানুষকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি নিয়ে এসেছে। ভাইয়ের পাগলামি দেখে মনে মনে হাসে সুরা। ভেতরে ঢুকতেই প্রিয়া ছুটে এসে জড়িয়ে ধরে সুরাকে গদগদ হয়ে বলে, সুর, তোকে না একটা চুমু খেতে ইচ্ছে করছে আমার। কত ভালো রেজাল্ট হয়েছে তোর। তোকে কে বললো আমার রেজাল্টের কথা? বড় ভাইয়া বলেছে। অন্ত ভাই আছে বাড়িতে? অভিনন্দন সুরা। ঘর থেকে বেরিয়ে অন্তু সুরার উদ্দেশ্যে বলে। সুরা তাকায় অন্তের দিকে। নুহাসের পরে এই লোকটাকে সে বড় ভাইয়ের মতো ভালোবাসে, সম্মান করে। অন্ত যে তাকে নিজের বোনের মতো স্নেহ করে। নুহাস আর অন্ত কলিজা ফোপড়ার কিডনির টুকরা বন্ধু যাকে বলে। সুরা মুচকি এসে এগিয়ে যায় অন্তের কাছে। প্যাকেট খুলে একটা মিষ্টি এগিয়ে দিয়ে বলে, অন্ত ভাই, সব কিন্তু আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি না পড়ালে কি আমি এত ভালো রেজাল্ট করতে পারতাম? মুখ খুলেন, ছোট বোনের হাতে মিষ্টি খান তো দেখি। অন্ত মুচকি এসে সুরার হাত থেকে মিষ্টি খায়। সুরার মাথায় হাত বুলিয়ে বলে, আমার জন্য কিছুই হয়নি, কিন্তু পরিশ্রম করেছিস বলেই সফলতা অর্জন করে পেরেছিস। আমার জন্য হলে আমার 2 গাধি বোনও ভালো রেজাল্ট করতো। প্রিয়া গাল ফুলিয়ে বলে, বড় ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আমিও কিন্তু A+ পেয়েছি। উদ্ধার করেছিস আমাকে A+ পেয়ে। আর একজন তো টেনে টুনে পাশ করেছে। সবার সাথে আমাকে তুলনা করবে না বড় ভাইয়া। পেছন থেকে শক্ত কণ্ঠে বলে ওঠে অনন্যা। সে যে সুরাকে বলেছে বুঝতে বাকি থাকে না সুরার। মেয়েটা তাকে কেন এত অপছন্দ করে জানা নেই তার। দীর্ঘশ্বাস ফেলে সুরা আঞ্জুমান বেগমের কাছে যায়। নরম সুরে বলে, আম্মা জান আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছে চাচি। আঞ্জুমান বেগম চেঁচিয়ে কাজের মেয়ে ফুলিকে ডাকে। ফুলি রান্নাঘর থেকে বেরিয়ে আসলে সুরার হাত থেকে মিষ্টি নিয়ে রান্নাঘরে রাখতে বলেন। তিনিও আর না দাঁড়িয়ে চলে যান রান্নাঘরে। সুরা দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়িতে সবাই তাকে ভালোবাসলেও অনন্যা আর আঞ্জুমান বেগম তাকে সহ্য করতে পারে না। সুরা অন্তকে বলে, অন্ত ভাই, আমার কিন্তু সামনে মেডিকেলে চান্স পাওয়ার জন্য অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমি কিন্তু কাল থেকে পড়তে আসব। আচ্ছা, আসিস। আর প্রিয়া, তুইও কাল থেকেই বই নিয়ে বসবি আমার কাছে। প্রিয়া কাঁদো কাঁদো মুখ করে বসে পড়ে সোফায়। আবারও পড়া লাগবে। প্রিয়ার মুখ দেখে হেসে উঠে অন্ত আর সুরা। এতক্ষণ নীরব দর্শকের ন্যায় বসে সবকিছু দেখছিল এক সুদর্শন যুবক। সোফা ছেড়ে উঠে টি টেবিলে রাখা ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে মারল দেয়ালে। লহামায় কেঁপে উঠল উপস্থিত সকলে। কাউকে কিছু না বলে হনহন করে বেরিয়ে গেল সে। সুরা অপলক তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। দিবাকর পশ্চিম আকাশে ঠাঁই নিয়েছে কিছুক্ষণ পূর্বে। তালুকদার বাড়িতে প্রিয়ার সাথে আড্ডা দিতে গিয়ে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে জানা নেই সুরার। গ্রামের মেঠোপথ ধরে হেলতে দুলতে বাড়ির দিকে যাচ্ছে সুরা। কিশোরী মন আজ বেশ ফুরফুরে। স্বপ্নের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল সুরা। বিলের রাস্তা পার হয়ে কাঁচা রাস্তায় উঠতেই পিয়াসের কথায় হকচকিয়ে যায় সুরা। কিছু ফিরে দেখে পিয়াস শিমুল গাছের নিচে বাইকে হেলান দিয়ে বসে আছে। এই লোকটাকে সুরার কাছে মাকাল ফল মনে হয়। বাইরে থেকে দেখতে সুদর্শন এই পুরুষ, কিন্তু সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ানো তার কাজ। এক কথায় ভব ঘুরে সে। পিয়াস আবারও ডেকে উঠলে সুরা গুটি গুটি পায়ে এগিয়ে যায়। পিয়াস সুরার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এত দেরি হলো কেন? জানিস কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য। সুরা ভ্রুকুচকে তাকায়, বলে, আমি কি আপনাকে অপেক্ষা করতে বলেছি পিয়াস ভাই? পিয়াস মুচকি হাসে। এই মেয়েটার দিকে তাকালেই তার হৃদয়ে শিহরণ জাগে, হৃদয়ে প্রশান্তিতে ভরে যায়। এই যে এখন সুরা বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে, প্রশ্নাত্মক চাহনিতে, এটাও পিয়াসের ভালো লাগছে। ভালোবাসা বুঝি এমনই হয়। পিয়াস শব্দ করে হেসে ওঠে, বলে, তুই জানিস তোর সবচেয়ে প্রিয় কাজ কি? তোর সবচেয়ে প্রিয় কাজ হলো আমাকে তোর প্রণয়ের দহনে দগ্ধ করা। সুরার কুচকানো ভ্রু আরো কুচকে যায়। পিয়াস আবারও হেসে ওঠে। সুরা তাকায়। এই লোকটা অতি সুদর্শন। আর এই হাসি এত সুন্দর কেন লাগে এই লোকটার হাসলে? ছেলেদের কি এত সুদর্শন হতে আছে? নেই তো।
এমন সুদর্শন পুরুষ নাকি তার মতো শ্যামকন্যাকে ভালোবাসে, ভাবা যায়? পিয়াস বলে। সুরা ফট করে বলে উঠল, আপনাকে হাসলে খুব সুন্দর লাগে পিয়াস ভাই। পিয়াস চোখেতে তাকায় সুরার দিকে, পরক্ষণেই শব্দ করে হাসে, বলে, তুই বললে সামান্য হাসি কেন? আমি তোর চরণে দূর আকাশের চন্দ্র এনে দেব সুর। সুরা লজ্জা পায়। কিশোরী মনে প্রজাপতিরা ডালা ঝাপটায়, রংধনুরা 7 রঙের পশলা সাজায়, কিন্তু তার যে স্বপ্ন সে বড় ডাক্তার হবে। এখন যদি আবেগে আপ্লুত হয়ে পড়ে তাহলে যে সর্বনাশ। সুরা ক্ষীণস্বরে বলে, আমাকে যেতে হবে পিয়াস ভাই, আম্মাজান দেরি হলে চিন্তা করবেন। পিয়াস শান্ত স্বরে আকুল আবেদন করে বলে, আমাকে কি ভালোবাসা যায় না সুর? তোকে আমি খুব ভালোবাসি, একবার ভালোবেসে দেখ, আমি তোকে আমার হৃদয়ের রানী করে রাখবো। সুরা পূর্ণ দৃষ্টিতে তাকালো পিয়াসের দিকে। পিয়াস সুরার হাত ধরে তার বুকের বাঁ পাশে আগলে নেয়। সুরা হকচকিয়ে গেল, আশেপাশে তাকায়, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। ব্যস্ত কণ্ঠে বলে, কি করছেন পিয়াস ভাই? হাত ছাড়েন, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে, দয়া করে হাত ছেড়ে দিন। আমি তোকে ভালোবাসি সুর, একবার আমাকে ভালোবেসে দেখ, তোকে নতুন অনুভূতির সাথে পরিচয় করাবো আমি। আর যদি ভালো না বাসিস তাহলে কালকের মধ্যে আমার মরা মুখ দেখার জন্য প্রস্তুত থাকিস। এসব কি বলছেন? এভাবে জোর করে কি ভালোবাসা হয় পিয়াস ভাই? আমি অত সব বুঝি না, আমি শুধু জানি আমার সুরকে আমার চাই যে কোনো মূল্যে। একটা কথা রাখবি? সুরা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। পিয়াস নরম সুরে বলে ওঠে, আমার দেহে যখন প্রাণ থাকবে না তখন একবার হলেও আমাকে বলিস ভালোবাসি। লজ্জায় তোর মুখ যদি রক্তিম হয়ে ওঠে তাহলে আমার লাশের কানের কাছে ফিসফিসিয়ে বলিস ভালোবাসি। বলবি তো? নইলে যে মরেও আমার হৃদয় দগ্ধ হবে প্রণয়ের দহনে। দয়া করে চুপ করেন পিয়াস ভাই, এসব বলবেন না, কিচ্ছু হবে না আপনার। তাহলে বল, আমাকে তোর হৃদয় রাজ করার অনুমতি দিবি? সুরা চোখ বন্ধ করে নেয়। কিশোরী মন বুঝতে পারে না কি করা উচিত। এই মানুষটা যে তাকে ভালোবাসে, আর যদি সত্যি সত্যি কিছু করে বসে এই পাগল প্রেমিক। সুরার মন থমকে যায়, কেঁপে ওঠে, এক নিঃশ্বাসে বলে, দিলাম অনুমতি। পিয়াস চমকে ওঠে। বিশ্ব জয় করা প্রশান্তিময় হাসি ফুটে ওঠে তার মুখে। সুরার ললাটে আলতো করে ঠোঁটে পরশ এঁকে দেয় সে। সুরার বুঝি শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। প্রথম কোনো পরপুরুষের ছোঁয়ায় কিশোরী মন নেতিয়ে পড়ে। পিয়াসের মুখশ্রীতে উজ্জ্বলতা বিরাজমান, তার যে নিজেকে পাগল পাগল লাগছে। বলে, আজ থেকে তুই শুধু আমার সুর, শুধুই আমার। সময় চলছে নিজ গতিতে। সামনে সুরার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কিন্তু সেই দিকে আপাতত খেয়াল নেই তার। সে এখন স্বপ্নের জগতের বাসিন্দা। সেখানে সে সংসার সাজায় তার পিয়াস ভাইয়ের সাথে। পিয়াসের সাথে এখন প্রতিদিন রাতে মুঠোফোনে প্রেমালাপ করে এই কিশোরী। কখনো মায়ের ফোন লুকিয়ে তো কখনো বাবার। প্রথম প্রথম প্রেমে পড়ে সবকিছু ভুলে বসে আছে সে। এখন আর ডাক্তার হওয়ার নিয়ে স্বপ্ন দেখার সময় থাকে না তার। এখন শয়নে স্বপ্নে শুধু তার পিয়াস ভাই। কিন্তু সুরা আজও জানে না পিয়াসকে সে ভালোবাসে নাকি কিশোরী মন আবেগের জোয়ারে ভেসে যাচ্ছে। এই সুরা, অঙ্কটা করেছিস? অন্তের কথায় হকচকে যায় সুরা। আকাশের দিক থেকে চোখ সরিয়ে সামনে বসা অন্তের দিকে তাকায়। অন্ত, অনন্যা আর প্রিয়া তার দিকেই তাকিয়ে আছে। সুরা কাচুমাচু করে বলে, আমি এক্ষুনি করে দিচ্ছি অন্ত ভাই। এখন কেন করবি? এটা না তোর হোমওয়ার্ক ছিল? আমি ভুলে গেছি, আর কখনো এমন হবে না অন্ত ভাই। অন্ত কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সুরার দিকে। তারপর অনন্যা আর প্রিয়াকে বলে আজ আর পড়াবে না। অনন্যা কিছুক্ষণ চোখ ছোট ছোট করে সুরার দিকে তাকিয়ে থাকে। অন্ত আবার যেতে বললে অনন্যা ভেঙচি কেটে চেয়ার ছেড়ে উঠে চলে যায়। অন্ত প্রিয়ার দিকে তাকিয়ে বলে, তোকে কি আলাদাভাবে যাওয়ার জন্য বলতে হবে? যা এখন। বড় ভাইয়া, তুমি কি সুরাকে মারবে অঙ্ক করেনি বলে? ওকে মেরো না, তুমি বরং ওর হয়ে আমাকে শাস্তি দিতে পারো। আমাকে 3টা অঙ্ক দিও হোমওয়ার্ক, এর চেয়ে কঠিন শাস্তি আর কি হতে পারে? অন্ত দাঁতের দাঁত চেপে বলে, 3টা অঙ্ক কোনো শাস্তি হলো? অধ্যায় 5-এর সব অঙ্ক কাল তোর হোমওয়ার্ক, এখন যা। প্রিয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, বড় ভাইয়া 3টে অঙ্ক করতেই তো আমি বুড়ি হয়ে যাব, আর তুমি কি না? আচ্ছা যাও, বান্ধবীর জন্য মেনে নিলাম। এই সুর চল। তুই যা, ওর সাথে আমার কথা আছে।
প্রিয়া কিছু বলার জন্য মুখ খুলতেই অন্ত চোখ রাঙানি দেয়। সুরা মাথা নিচু করে বসে আছে। প্রিয়া আর কিছু না বলে চলে যায়। অন্ত সুরার দিকে তাকিয়ে বলে, সুরা, আমি যে কথাগুলো বলবো আমার কথাগুলো একদম মন দিয়ে শুনবি, কেমন? শুনবি তো? আমাদের সর্বনাশের বয়স কোনটা জানিস? এই কিশোর কিশোরী বয়স। জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো আমরা এই বয়সেই করি। এই বয়সে আমাদের আবেগ বেশি থাকে, অজানা জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। ভালো জিনিসকে মনে হয় ভালো মনে হয়, আর মন্দ জিনিস হলেও মনে জানার আগ্রহ থাকে। আমরা যদি এই বয়স পার করে সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমরা সফলতা পাবো। আর যদি সামান্য থেকে সামান্য ভুলও করে ফেলি তাহলে বাস্তবতার কাছে তলিয়ে যাব, একদম অতল গহ্বরে ডুবে যাব সমুদ্রে। সেখান থেকে বাঁচার উপায় নেই। অন্ত অনেকক্ষণ কথা বলায় হাঁপিয়ে ওঠে, গলা শুকিয়ে কাট। টেবিল থেকে গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সব পানি পান করে। সুরা তাকায় অন্তের দিকে। অন্ত টেবিলের উপরে গ্লাসটা রেখে বলে, তোর পড়াশোনা ভাবে চলতে থাকলে মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হবে। বড় ভাইয়ের একটা কথা রাখবি বোন, পড়াশোনাটা আজ থেকে মন দিয়ে করবি। কি করবি তো? সুরা মাথা নাড়ায়। তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে। অন্ত নড়ে চড়ে বসে, বলে, আর শোন, পিয়াসের থেকে দূরে থাকবি। এখন তোর প্রথম কাজ নিজের স্বপ্ন পূরণ করা। সুরা চমকে ওঠে। অন্ত কিভাবে জানলো? কি করবে সে? কিন্তু পিয়াসে চায় তার সাথে সুখের সংসার সাজাতে। সবকে একসাথে পাওয়া যায় নাকি কিছু পেতে গেলে কিছু হারাতে হয়? গধূলি বেলা তালুকদার বাড়ির ছাদের একপাশে বসে আচার খাচ্ছে প্রিয়া আর সুরা। প্রিয়া খাচ্ছে কম, মুখ দিয়ে তৃপ্তির শব্দ করছে বেশি। সুরা হেসে ওঠে প্রিয়ার কাণ্ড দেখে। তখনই ছাদে আসে পিয়াস, গম্ভীর গলায় বলে, পিউ, নিচে যা, আমার ডাকছে তোকে। প্রিয়া হাতের আচারের বাটিটা রেখে উঠে দাঁড়ায়। সুরাকে বসতে বলে নেমে যায় ছাদ থেকে। পিয়াস এগিয়ে আসে সুরার কাছে, শক্ত কণ্ঠে বলে, বিয়ে করবি আমায়? সুরা মজার ছলে বলে, করবো তো। আগে পড়াশোনা শেষ করি, ডাক্তারের স্বামী হবে না ভাবা যায়? বলেই খিলখিলিয়ে হেসে উঠে সুরা। পিয়াস চোয়াল শক্ত করে বলে, আমাকে দেখে কি তোর জোকার মনে হচ্ছে? আমি তোকে বিয়ে করতে চাই, আর সেটা এখনই। তুই এখনই আমার সাথে কাজী অফিসে যাবি, বিয়ে করবো আমরা। সুরা বিস্ময়কর দৃষ্টিতে তাকায়, বলে, এসব কি বলছেন পিয়াস ভাই? এখন কেন বিয়ে করব? আমার মা বাবা তাদের না জানিয়ে বিয়ে কেন করব? আর এখন এসব বলার মানে কি? পিয়াস সুরার পাশে বসে, সুরার গালে আলতো করে হাত রেখে বলে, সবাই আমার থেকে তোকে কেড়ে নিতে চায় সুর। আজ দেখলি তো বড় ভাই আমার থেকে তোকে দূরে রাখতে বলল। চল না কলিজা, বিয়ে করে ফেলি। দেখবি তখন কেউ আর আমার থেকে তোকে আলাদা করতে পারবে না। আমি পারবো না সবাইকে ঠকাতে পিয়াস ভাই। তুই কি চাস আমি মরে যাই? তোকে না পেলে পিয়াস তার অস্তিত্ব রাখবে না সুর। আজ এই মুহূর্তেই তোর চোখের সামনে নিজেকে শেষ করে দিব আমি। আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমার সব চাওয়ার ঊর্ধ্বে তুই। আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। ওরা আমার থেকে তোকে কেড়ে নিবে সুর। পিয়াস কথা বলতে বলতেই উঠে দাঁড়ায়। ছাদের কিনারের দিকে এগিয়ে যায় সে। সুরাকে না পেলে যে পিয়াস অস্তিত্বহীন, সুরা ভয় পায়। কি করবে বুঝতে পারে না। দৌড়ে পিয়াসকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলে, আমি রাজি পিয়াস ভাই, দয়া করে নিজের ক্ষতি করবেন না, আমি সহ্য করতে পারবো না। ডুকরে ওঠে সুরা। পিয়াসের মুখে তার প্রেয়সীকে জয় করার খুশি অনুভূতি নাকি আবেগের বশে কিশোরী কোন পথে পা দিল জানা না সে। সেই পথ কি ফুল বিছানো ফুলের বাগিচা হবে নাকি কাঁটাযুক্ত বাগিচা? পিনপত নীরবতা তালুকদার বাড়িতে। নিহারিকা শিকদার মুখে আঁচল গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মিজানুর শিকদার মাথা নিচু করে সোফায় বসে আছেন। মাথা তুলবেন কি করে, মেজে তার মাথা নিচু করে দিয়েছেন। তালুকদার বাড়িতে আজ সকলে উপস্থিত। পিয়াসের পেছনে লুকিয়ে আছে সদ্য বিয়ে করা লাল টুকটুকে এক বউ। সদ্য বিবাহিত কিশোরী তার স্বামীর পাঞ্জাবি আঁকড়ে ধরে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। নিহারিকা শিকদার মেয়ের কাছে এগিয়ে আসলেন। সুরার হাত ধরে পিয়াসের পেছন থেকে সামনে টেনে আনলেন মেয়েকে। কে কিছু বুঝে ওঠার আগেই সপাটে চর বসিয়ে দিলেন মেয়ের গালে। তাল সামলাতে না পেরে সুরা পড়ে যেতে নিলে পিয়াস আঁকড়ে ধরে নিজের অর্ধাঙ্গিনীকে। সুরা ডুকরে ওঠে। কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি মেয়েকে, অথচ আজ সবার সামনে গায়ে হাত তুলে কলিজা ছিঁড়ে যাচ্ছে বুঝি নিহারিকা শিকদারের। মেঝেতে বসে পড়েন তিনি, নুহাস মাকে আগলে ধরে। সুরা জানে পরিবারের সবার চোখের মনি সে, যে বাবাকে কখনো মাথা নিচু করে থাকতে দেখেনি সুরা, অথচ আজ তার জন্য তার বাবা মাথা নিচু করে বসে আছে।
এই যন্ত্রণা সহ্য হয় না কিশোরীর। নিহারিকা শিকদার ভেজা কণ্ঠে বলেন, তোর একবারও আমাদের কথা মনে পড়লো না সুরা? এভাবে আমাদের শিক্ষাকে অপমান করলি তুই। কবুল বলার সময় কি বুক কাঁপেনি তোর? এই তুই কিভাবে কবুল বলতে পারলি? সুরা মুখে 2 হাত চেপে ডুকরে ওঠে। আজ পর্যন্ত কি বাবা মা কখনো তাকে সুরা বলে ডেকেছে?